তো হ্যালো ছাত্রছাত্রী, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের ওই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসটা আমরা কন্টিনিউ করব, পার্ট 2। অ্যাকচুয়ালি আমার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমার শোল্ডার ডিসলোকেশন। বাট তবুও ভাবলাম যে তোমাদের কাছে অনেকদিন আসা হয়নি, পড়ানো হয়নি, তো ভাবছি যে বেতবিটা সময়ও কাটতে চাইছে না আমার নিজের পড়াশোনা করে পাশাপাশি পড়ানো, তো সেই জন্য ভাবলাম তোমাদের অনেকদিন পড়ানো হয়নি, তাই আজকে তোমাদেরকে কন্টিনিউ করছি। আমার হয়তো একটু অসুবিধা হবে, বাট তবুও আমি চেষ্টা করছি কন্টিনিউ করার। থ্যাংক ইউ, চলো কন্টিনিউ করো। সো বেসিক্যালি আমরা অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস, তো অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস কথার অর্থ হচ্ছে হাইপার মানে বেসিক্যালি বেড়ে যাওয়া, গ্লাইসেমিক মানে গ্লুকোজ আর গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক কন্ট্রোলটাকে কমে যাওয়া, মানে গ্লুকোজটা বেড়ে যাওয়া। তো অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস, তো আমরা প্রধানত ওরাল সাপ্লিমেন্টসের কথা আমরা নট সাপ্লিমেন্টস, ওরাল আমরা মেডিকেশনের কথা আলোচনা করছি। তো একে আমরা অনেক সময় অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস বলতে পারি। সো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেক ফার্মাসিস্টকে কিন্তু খুব ভালো মতন করে জানতে হয়, বিশেষ করে ওরাল। আর তারপরে আমরা পার এন্টারাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, বিশেষ করে ইনসুলিন সম্পর্কে আসবো। তো আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, তো বেসিক্যালি দেখো আমাদের গ্লুকোজ বেসিক্যালি ধরো এই হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটিতে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি। আমরা বলেছি যে আমাদের ফুড বেসিক্যালি 3 ধরনের। ফুডের মধ্যে 3টে বিশেষ কম্পোনেন্ট রয়েছে, মেজর কম্পোনেন্টস, দ্যাট ইজ কার্বোহাইড্রেট, দ্যাট ইজ প্রোটিন, দ্যাট ইজ ফ্যাট। তো আমরা বেশি মাত্রায় চেষ্টা করি কার্বোহাইড্রেট নেওয়া, কারণ কার্বোহাইড্রেট মেজর এনার্জি প্রডিউসিং সাবস্টেন্স বা ফুড। তারপরে আমরা নিই প্রোটিন, তারপরে আমরা নিই ফ্যাট। ফ্যাটের প্রধান কাজ হচ্ছে স্টোরেজ অফ দ্য এনার্জি, বাট ফ্যাট কিন্তু ব্রেকডাউন হয়ে কার্বোহাইড্রেট থেকেও কিন্তু বেশি এনার্জি দেয়। তার মানে ফ্যাট কিন্তু ব্রেকডাউন হয়ে কার্বোহাইড্রেটের থেকেও বেশি এনার্জি দেয়, অ্যাপ্রক্সিমেট 9.4 kcal এনার্জি দেয়। বাট তবুও কিন্তু আমাদের বডি কিন্তু ফ্যাটকে ব্রেকডাউন করে এনার্জি র্যাপিড রিলিজ করতে পারে না, কারণ ফ্যাটকে যখন ব্রেকডাউন করতে হয় তখন প্রচুর পরিমাণে এনার্জি খরচ করতে হয়। দেখো কোনো কিছুকে ব্রেক করতে গেলে কিন্তু তোমাকে এনার্জি এক্সপেন্ডিচার রয়েছে, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এনার্জি খরচ করতে হয়। তাহলে আমি যদি ফ্যাটকে ব্রেকডাউন করতে গিয়ে আমি প্রচুর এনার্জি যদি আমি খরচ করে ফেললাম, মানে আয়ের থেকে ব্যয় বেশি যদি করে ফেললাম, তাহলে আমার খুব একটা লাভ নেই। সো দ্যাটস ওয়াই বডি কিন্তু ফ্যাটকে খুব একটা বেশি ব্রেকডাউন করে এনার্জির পারপাসে কিন্তু প্রথম স্টেজে কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। বাট ইয়েস, কার্বোহাইড্রেট এর তুলনায় কার্বোহাইড্রেট কিন্তু ব্রেকডাউন করে আমরা এনার্জি পাই মাত্র 4.1 kcal, মাত্র 4.1 to 2 kcal। তো কার্বোহাইড্রেট কিন্তু ব্রেকডাউন করে আমি কম এনার্জি পাচ্ছি, বাট ঠান্ডাটা হচ্ছে কি কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে আমার এনার্জি কম খরচ করতে হচ্ছে। দেখো কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে আমি কিন্তু এনার্জি কিন্তু কম খরচ করছি, সো কম এনার্জি স্পেন্ড করছি ব্রেকডাউন করতে। তার মানে খরচ কম হচ্ছে, ব্যয় কম হচ্ছে, তারপরে লাভ বেশি হচ্ছে। সো দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মধ্যে বডি কিন্তু রেডিলি কিন্তু কার্বোহাইড্রেটকে অ্যাকসেপ্ট করতে চায়। তো কার্বোহাইড্রেটকে অ্যাকসেপ্ট করে কিন্তু এনার্জি র্যাপিড রিলিজ করে। দ্যাটস ওয়াই তুমি যখন একটা অসুস্থ, মানে তুমি যখন একটা প্রচণ্ড হাঁপিয়ে উঠো, তোমার যখন এনার্জি লস হয়, তুমি যখন দুর্বল হয়ে পড়ো, রাস্তায় চলতে চলতে যখন হাঁপিয়ে উঠো, তখন তুমি একটা ছোট্ট রসগোল্লা খেয়ে নাও। ছোট রসগোল্লা খেয়ে কিন্তু তোমার র্যাপিড এনার্জি রিলিজ হবে। বাট তুমি যদি এক টুকরো মাখন খাও, তোমার কিন্তু র্যাপিড এনার্জি রিলিজ হবে না, কারণ দ্যাট ইজ ফ্যাট। আর কার্বোহাইড্রেট বেসিক্যালি রসগোল্লা, সুগার। আর প্রোটিন বেসিক্যালি আমাদের বডির কিন্তু মেনটেনেন্স ফুড, যেমন আমাদের বডিকে মেনটেন করে। সাধারণত বডির সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ কিন্তু প্রোটিন করে থাকে, স্ট্রাকচার, বিভিন্ন ফাংশন, সেল ডিভিশন, এবং বিভিন্ন কমিউনিকেশন, এবং ব্লাড কোয়াগুলেশন, ইমিউনিটি মেনটেনেন্স, তো এগুলো কিন্তু প্রোটিন করে থাকে। বাট প্রোটিনও কিন্তু কিছু পরিমাণে এনার্জি তৈরি করে, বাট সেটা লাস্ট স্টেজে, যখন বডি
কার্বোহাইড্রেট পাবে না তখন কিন্তু ফ্যাটে হাত দিবে। সো দ্যাটস ওয়াই আমরা বলি কি রোগা হওয়ার জন্য বেসিক্যালি কার্বোহাইড্রেটকে কমিয়ে দিতে, কারণ কার্বোহাইড্রেটকে যখনই পাচ্ছে না তখন কি হচ্ছে, বডির অপশন কি আছে, ফ্যাট। তো ফ্যাটকে তখন হাত দিবে, কারণ ফ্যাটকে বডি কিন্তু স্টোর করে রাখে এনার্জি ফর্মে। তো পরবর্তীকালে যখন কার্বোহাইড্রেট পাওয়া যায় না তখন সে ফ্যাটকে ব্রেকডাউন করে দিয়ে কিন্তু সুগারে কনভার্ট করে বা গ্লুকোজে কনভার্ট করে। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড বেসিক্যালি নিওগ্লুকোজেনেসিস, এবং সেই নিওগ্লুকোজেনেসিসের মাধ্যমে কিন্তু তোমার এনার্জি তৈরি হয়। তো দ্যাটস ওয়াই যখন ওবেসিটি তৈরি হয়, পেরিফেরাল ফ্যাট যখন জমে, বিশেষ করে ওয়েস্ট সার্কামফারেন্স, তো আমাদের এই যে কোমর, এই কোমরের সার্কামফারেন্স যদি বাড়ে, that is called waist circumference, that is the most important marker of the obesity। এই ওয়েস্ট সার্কামফারেন্স যদি বাড়তে থাকে, মানে তুমি যে প্যান্ট পরছো সেই প্যান্ট হয়তো 6 মাস পর প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে। ইভিন আর্ম সার্কামফারেন্স, তুমি যে জামা পরছো বা যে জামার হাতা, এই জামার হাতা কিন্তু অনেকটা টাইট হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ নর্মালি আমরা ওবেসিটির ইন্ডেক্স আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি ওবেসিটি ওয়েস্ট সার্কামফারেন্স এবং আর্ম সার্কামফারেন্স আমরা দেখার চেষ্টা করি। সো নর্মালি ওবেস্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমরা বলি কার্বোহাইড্রেটকে কমিয়ে দিতে। কার্বোহাইড্রেটকে কমিয়ে দিলে কি হচ্ছে না, আমাদের এই যে ফ্যাট স্টোরেজগুলো আছে, যেটা আমরা অ্যাডিপোস টিস্যু ফ্যাট স্টোরেজ, সেটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে। 1 মিনিট। সেটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে এবং ব্রেকডাউন হয়ে কিন্তু এনার্জি রিলিজ করছে। তার ফলে ফ্যাটগুলো কি হচ্ছে না, ব্রেক হয়ে যাচ্ছে। আর ফ্যাটগুলো ব্রেক হচ্ছে মানে তোমার কিন্তু লিন বডি তৈরি হচ্ছে। এবং আমরা মাসেলকে মেনটেন করার জন্য, কারণ যাতে প্রোটিনে হাত না দেয়, তার ফলে প্রোটিন যাতে ড্যামেজ না হয়, তার জন্য আমরা কিন্তু প্রোটিন জাতীয় খাবার কিন্তু বাড়িয়ে দিতে বলি। বাট ইয়েস, অত্যধিক বাড়ানো যাবে না, কারণ আমরা জানি প্রোটিন ও কিন্তু ইন্টারকনভার্টেবল ইন্টু কার্বোহাইড্রেট। তো সেক্ষেত্রে কিন্তু প্রোটিনকে বেশি করে বাড়ানো যাবে না। বাট ইয়েস, আগের তুলনায় পোর্শনটাকে কার্বোহাইড্রেট কমিয়ে, ফ্যাটকে কমিয়ে, প্রোটিনটাকে একটু বাড়িয়ে দিলে আমাদের কিন্তু আরেকটা বেটার কাজ হয়। বাট প্রোটিন কিন্তু আবার অনেকের ক্ষেত্রে রেস্ট্রিকশান থাকে। কিছু কিছু জায়গায় ইউরিক অ্যাসিড বেশি থাকলে প্রোটিন রেস্ট্রিকশান থাকে। বিশেষ করে যাদের ইউরেট ক্রিস্টাল স্টোন রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশান হয়। যাদের ক্ষেত্রে কিডনি ড্যামেজ হচ্ছে, বিশেষ করে প্রোটিন ইউরিয়ার মতো রয়েছে, তাদের ক্ষেত্রে প্রোটিন দিলে আরও বেশি করে কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন রেস্ট্রিকশান অনেক সময় করতে হয়। বাট ইয়েস, যারা কিন্তু নর্মালি শারীরিক কসরত করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা একটু বাড়িয়ে দিয়ে, কার্বোহাইড্রেটকে একটু লিমিট করে দিয়ে, ফ্যাটকে একটু লিমিট করে দিয়ে আমরা কিন্তু রোগা হতে পারি। যাই হোক, আমরা এই যে খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট, এই খাবার যে কার্বোহাইড্রেট খাচ্ছি, বিশেষ করে ওরাল মারফত আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের এখানটায় প্রধানত আমাদের এখানটায় স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে। সো this is the salivary gland। এখানে যে স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, এই স্যালিভারি গ্ল্যান্ডকে আমরা নর্মালি মেজর স্যালিভারি গ্ল্যান্ড আমরা কানের কাছে রয়েছে, দ্যাট ইজ কল্ড প্যারোটিড গ্ল্যান্ড। এবং এই প্যারোটিড গ্ল্যান্ডের দিস ইজ দ্য বেস অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এবং এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা ইম্পর্ট্যান্ট নালী আসে, এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা ইম্পর্ট্যান্ট নালী আসে, that is called parotid duct। এবং এই প্যারোটিড ডাক্ট বেসিক্যালি স্টেনশন ডাক্টও বলা হয়। এবং এই প্যারোটিড ডাক্ট বেসিক্যালি আমাদের উপরের যে তোমার সেকেন্ড মোলার আছে, আপার সেকেন্ড মোলার বা ম্যাক্সিলারি সেকেন্ড মোলার এর ম্যাক্সিলারি সেকেন্ড মোলারের অপোজিটে এখানে কিন্তু উন্মুক্ত হয় প্যারোটিড ডাক্ট বা স্টেনশন ডাক্ট। তার ফলে আমরা নট অনলি দ্যাট, আমাদের এখানে জিভের কাছেও সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে, চোয়ালের নিচে তোমার সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। দোজ আর অল মেজর স্যালিভারি গ্ল্যান্ড। এছাড়া মুখে আমাদের প্রায় কয়েক লক্ষ মাইনর স্যালিভারি গ্ল্যান্ডস আছে। তারা কিন্তু আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, বিশেষ করে হায়ার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, বিশেষ করে হায়ার কার্বোহাইড্রেট জাতীয় যখন খাবার খাই তখন কিন্তু তারা বেসিক্যালি পার্সিয়ালি ডাইজেস্ট হয়।
তার কারণ হচ্ছে এখানে ডাইজেস্টিভ এনজাইম রয়েছে এবং এই ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এই ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এই স্যালিভারি অ্যামাইলেজের মাধ্যমে কিন্তু পার্সিয়ালি ডাইজেস্টেড হয় এবং পার্সিয়ালি ডাইজেস্ট হয়ে তারা কিন্তু মল্টোজে কনভার্ট হয়। তারা কিসে কনভার্ট হয়? মল্টোজে কনভার্ট হয়। মল্টোজে কনভার্ট হয়। এবারে তারপর তারা ইন্টেস্টাইনে আসে, কারণ পাকস্থলীতে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেস্ট করার তেমন কোনো রোল নেই, তারা কিন্তু ইন্টেস্টাইনে আসে। আমি কালিটা ভরে নিই। সো ইন্টেস্টাইনে এলো। ইন্টেস্টাইনে এখানে তোমার বিউটিফুল প্যানক্রিয়াস রয়েছে এবং প্যানক্রিয়াস থেকে তোমার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ছিল। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বা স্যালিভারি অ্যামাইলেজ এরা কিন্তু গ্লাইকোসাইডেজ নামক এনজাইম। এরা কিন্তু গ্লাইকোসাইডেজ নামক এনজাইম। এবং এই গ্লাইকোসাইডেজ কথার অর্থ কি? এজ মানে হচ্ছে এনজাইম, সাইড মানে হচ্ছে এজ মানে হচ্ছে এনজাইম, সাইড মানে হচ্ছে সুইসাইড, হোমিসাইড, মানে বেসিক্যালি ব্রেকডাউন হয়ে যাওয়া। তো গ্লাইকোসাইডেজ কথার অর্থ হচ্ছে যারা ব্রেকডাউন করে কাকে? গ্লাইকোজেন বা হায়ার কার্বোহাইড্রেটকে। সো গ্লাইকোসাইডেজ বেসিক্যালি কি করে? অ্যাকচুয়ালি সিম্পল কার্বোহাইড্রেট তৈরি করে, ব্রেকডাউন করে হায়ার কার্বোহাইড্রেটকে সিম্পল সিম্পল কার্বোহাইড্রেট তৈরি করে। তো হায়ার কার্বোহাইড্রেট থেকে সিম্পল কার্বোহাইড্রেট তৈরি হয়। তার মানে সিম্পল কার্বোহাইড্রেট বডি আমাদের যে কোনো ম্যাক্সিমাম মেটাবলিক কাজ করতে গেলে যে কার্বোহাইড্রেটকে সিম্পল ফর্মে নেয়, দ্যাট ইজ গ্লুকোজ। আমরা হায়ার কার্বোহাইড্রেট বলতে আইদার পলিস্যাকারাইড অর ডাইস্যাকারাইড অর অলিগোস্যাকারাইড। মানে হায়ার কার্বোহাইড্রেট বলতে পলিস্যাকারাইড অর ডাইস্যাকারাইড অর অলিগোস্যাকারাইড। এইটাকে কিসে কনভার্ট হচ্ছে? সিম্পল কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা গ্লুকোজে কনভার্ট হয়ে তবেই অ্যাবসর্ব হচ্ছে স্পেশাল পার্টিকুলার ইন্টেস্টাইনাল যে ব্রাশ বর্ডার আছে, সেই ব্রাশ বর্ডারের মাধ্যমে গ্লুকোজটা অ্যাবসর্ব হচ্ছে। তাহলে আমি এই যে খাবারটা আমি খেলাম, এই খাবারটা বেসিক্যালি আমার এখানে আসছে, এটা কি? এটা হচ্ছে হায়ার কার্বোহাইড্রেট।
এই হায়ার কার্বোহাইড্রেট বেসিক্যালি আমার ইন্টেস্টাইনে এসে গ্লাইকোসাইডেজ নামক এনজাইমের উপস্থিতিতে কিসে কনভার্ট হচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে। তাহলে বেসিক্যালি হায়ার কার্বোহাইড্রেট আমার ইন্টেস্টাইনে এসে গ্লাইকোসাইডেজ নামক এনজাইমের উপস্থিতিতে কিসে কনভার্ট হচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেট নামে। তাহলে কিসে কনভার্ট হচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা যদি এই কনভার্সনটাকে ব্লক করতে পারি তাহলে আমার এই সিম্পল কার্বোহাইড্রেট এখানে কনভার্ট হবে না এবং অ্যাবজর্ব হবে না। এই সিম্পল কার্বোহাইড্রেট এবারে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। কোথায় অ্যাবজর্ব হচ্ছে, পোর্টাল ভেনে। তাহলে এটা কোথায় অ্যাবজর্ব হচ্ছে, কোথায় অ্যাবজর্ব হচ্ছে, পোর্টাল ভেনে। পোর্টাল ভেনে তাহলে অ্যাবজর্ব হবে না। তাহলে অ্যাবজর্ব না হলে ওই কার্বোহাইড্রেটগুলো ইন্টেস্টাইনে অপাচ্য হিসাবে জমবে এবং পরে কিন্তু পায়খানার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তাহলে রক্তে অ্যাবজর্ব হচ্ছে না, লিভারে অ্যাবজর্ব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করছি না, আমরা এই গ্লাইকোসাইডেজ এনজাইমটাকে ব্লক করে দিচ্ছি। আমরা কিছু ওষুধ দিয়ে এই গ্লাইকোসাইডেজ এনজাইমটাকে আমরা কি করছি, ব্লক করে দিচ্ছি। তাহলে আমরা সেই ওষুধকে আমরা বলতে পারি অ্যান্টি গ্লাইকোসাইডেজ। অ্যান্টি মানে কি, যারা ব্লক করে। তাহলে যে সমস্ত ওরাল ড্রাগসগুলো এই গ্লুকোজ ব্রেকডাউনকারী এনজাইমকে ব্লক করে, তার ফলে আমরা যে হায়ার কার্বোহাইড্রেট খাচ্ছি সেই হায়ার কার্বোহাইড্রেটটা সিম্পল ফর্মে কনভার্ট হচ্ছে না, এবং সিম্পল ফর্মে যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু অ্যাবজর্ব হতে পারবে না। তাহলে ফার্স্টে আগে কমপ্লেক্স ফর্ম থেকে অ্যাকচুয়ালি তুমি দেখো, ধরো আমরা কাঁচা শাকসবজি খাচ্ছি না কেন, কারণ কাঁচা শাকসবজি চেবোতে অনেকটা অসুবিধা। তারপরে তাকে আমি সেদ্ধ করে কি করছি, অনেকটা তরল করে নিচ্ছি, নরম করে নিচ্ছি। সেদ্ধ করে তাকে আমরা কি করছি, নরম করে নিচ্ছি। তার মানে কি, অনেকটা সিম্পল। আমরা সবসময় কিন্তু কমপ্লেক্স কাজ চাই না, আমরা সবসময় কিন্তু সিম্পলিফিকেশন চাই, জীবনকে অনেকটা সরলীকৃত করতে চাইছি। তারপরে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো কিন্তু ব্রেকডাউন হয়ে সরলীকৃত হলে বডি কিন্তু সহজে তাকে নিয়ে কাজ করতে পারবে। তাহলে আমরা যে এই কমপ্লেক্স প্রোটিন খাচ্ছি, কমপ্লেক্স ফ্যাট খাচ্ছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছি, এগুলো কিন্তু বডিতে ডাইজেশনের ফলে, ডাইজেশন বা পরিপাকের মেন উদ্দেশ্য কি, সরলীকৃত করা। তার মানে কমপ্লেক্স স্ট্রাকচারটাকে ভেঙে 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 ইউনিট মলিকুল বা সিম্পল স্ট্রাকচারে কনভার্ট করা। এবং সিম্পল স্ট্রাকচার হলে কিন্তু বডি রেডিলি অ্যাবজর্ব করতে পারবে, বডি রেডিলি ট্রান্সপোর্ট করতে পারবে, বডি রেডিলি ইউটিলাইজ করতে পারবে। যেমন ধরো এই একটা মোটা মানুষ, তো এই মানুষটিকে আমি কিন্তু রেডিলি অ্যাকসেপ্ট করতে পারলেও, কোনো রকমে আমি অ্যাকসেপ্ট করলেও একে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারবো না, একে কিন্তু ম্যানিপুলেট করতে পারবো না, একে কিন্তু যখন তখন বিভিন্ন কাজে পাঠাতে পারবো না। তাই আমি কি করছি, একে রোগা করাচ্ছি, একে এক্সারসাইজ করে কি করছি, রোগা করাচ্ছি। তাহলে এইটুকু অংশটা আমি ব্রেকডাউন করে দিচ্ছি। তাহলে যখন আগে কমপ্লেক্স ফর্ম ছিল সেটাকে যখন আমি ব্রেকডাউন করে দিলাম, এখন দেখো এই রোগা মানুষটাকে আমি কিন্তু সহজে কিন্তু ইউটিলাইজ করতে পারবো। এই রোগা মানুষটাকে আমি সহজে কিন্তু অ্যাবজর্ব করতে পারবো, সহজে কিন্তু আমি ট্রান্সপোর্ট করতে পারবো, সহজে কিন্তু বিভিন্ন কাজ করাতে পারবো, ফিটনেস অনেকটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইছি যে কমপ্লেক্স মানে কি, হায়ার মানে কি, কমপ্লেক্স মানে অসংখ্য ইউনিট মলিকুল দিয়ে বন্ড তৈরি হয়ে আছে, একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়ে আছে, একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়ে আছে। দ্যাট ইজ দ্য কমপ্লেক্স সাবস্টেন্স। এই কমপ্লেক্স সাবস্টেন্সকে আমি যে ইন্টার মলিকুলার বন্ডগুলোকে ব্রেকডাউন করে দিই, তাহলে কি হচ্ছে, ছোট 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 মলিকুলে ইউনিট ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। ইউনিট ফর্ম হলে সহজে আমার অ্যাবজর্ব হচ্ছে। তাহলে আমি ইউনিট ফর্মে কনভার্ট করার জন্য যে এনজাইমটা আমার দরকার, বন্ড ব্রেকিং এনজাইম, কারণ এই যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই বন্ডগুলোকে আমরা গ্লাইকোসাইডেজ বন্ড বলে থাকি। কি বন্ড বলে থাকি, গ্লাইকোসাইডেজ বন্ড বলে থাকি, গ্লাইকোসাইডেজ
গ্লাইকোসাইডেজ বন্ড করে থাকি। এই গ্লাইকোসাইডেজ বন্ড, এই গ্লাইকোসাইডেজ বন্ড, এই গ্লাইকোসাইডেজ বন্ডকে যদি আমি ব্রেক করি, এই গ্লাইকোসাইডেজ বন্ডকে যদি আমি ব্রেক করি, তাহলে দেখো কি হচ্ছে না, তাহলে বেসিক্যালি ইউনিট ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে অনেক সিম্পলিফাইড ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং অনেক সিম্পলিফাইড ফর্মে যখন কনভার্ট হচ্ছে তখন কিন্তু রেডিলি কিন্তু অ্যাবসর্ব করা যাচ্ছে, রেডিলি কিন্তু ট্রান্সপোর্ট করা যাচ্ছে, রেডিলি কিন্তু স্টোর করা যাচ্ছে। তুমি মোটা মানুষকে কিন্তু বেশিক্ষণ তুমি কিন্তু একটা জায়গায় বসিয়ে রাখতে পারবে না, তাকে কিন্তু জায়গা দিতে পারবে না। আমি রেডিলি স্টোর করতে পারছি, আমি রেডিলি ইউটিলাইজ করতে পারছি, আমি রেডিলি ট্রান্সপোর্ট করতে পারছি, আমি রেডিলি এলিমিনেট করতে পারছি। সো দ্যাটস ওয়াই আমাদের বডির ডাইজেশন প্রসেস রয়েছে, যাকে আমরা পরিপাক ক্রিয়া বলে থাকি। এবং এই পরিপাক ক্রিয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এনজাইম এবং আদার কিছু কেমিক্যাল, বায়োকেমিক্যাল বা বায়োমলিকুলসের মাধ্যমে বা বায়োকেমিক্যালসের মাধ্যমে আমাদের কমপ্লেক্স স্ট্রাকচারকে, এই মোটা মানুষকে রোগা করে দেওয়া, সিম্পলিফাইড করে দেওয়া। সো এই যে গ্লাইকোসাইডেজ সাইডিক বন্ড, একে ব্রেকডাউন করতে গেলে যে এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে গ্লাইকোসাইডেজ। তাহলে গ্লাইকোসাইডেজ এনজাইম হচ্ছে সেই সব গ্রুপ অফ কার্বোহাইড্রেট ব্রেকিং এনজাইম, যে এনজাইমগুলো প্রধানত হায়ার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে সিম্পল ফর্মে নিয়ে আসে, যাতে সহজে তারা অ্যাবজর্ব হয়, যাতে সহজে তারা ট্রান্সপোর্ট হয়, যাতে সহজে তারা স্টোর হয়, যাতে সহজে তাদেরকে ইউটিলাইজ করা যায়। বাট আমি যখনই, এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ মনোস্যাকারাইড, বাট এটা হেক্সোজ টাইপ অফ মনোস্যাকারাইড। এবং এই হেক্সোজের আমরা দুটো ফর্ম আছে, ওয়ান ইজ গ্লুকোজ, ওয়ান ইজ ফ্রুক্টোজ। গ্লুকোজ বেসিক্যালি কিন্তু অ্যালডিহাইড গ্রুপের হেক্সো মনোস্যাকারাইড আর হেক্সোজ আর অ্যালডো হেক্সোজ। আর ফ্রুক্টোজ কিন্তু কিটো গ্রুপ, মানে সেখানে ফাংশনাল গ্রুপ কিন্তু কিটো। সো কিটো গ্রুপের হেক্সোজ মনোস্যাকারাইড। বাট আমাদের বডিতে প্রধানত এনার্জি প্রডিউসিং সাবস্টেন্স হচ্ছে গ্লুকোজ। তার ফলে আমাদের বডিতে অন্যান্য যেসব ফর্মে বেসিক্যালি তোমার কার্বোহাইড্রেট রয়েছে, সেটা ডাইস্যাকারাইড ফর্ম হোক, সেটা পলিস্যাকারাইড ফর্ম হোক, সেটা আদার মনোস্যাকারাইড ফর্ম হোক, যেরকম ফ্রুক্টোজও কিন্তু আমাদের গ্লুকোজে কনভার্ট হতে হবে। গ্লাইকোলাইসিসের ফার্স্ট কমিটেড স্টেপ হচ্ছে ফ্রুক্টোজকে গ্লুকোজে কনভার্ট করা, ফ্রুক্টোজ ফসফেটকে গ্লুকোজ ফসফেটে কনভার্ট করা, যেটা আমাদের তোমার আইসোমারেজ নামক এনজাইম। কারণ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ একে অপরের আইসোমার, বিশেষ করে ফাংশনাল আইসোমার, এবং একে কনভার্ট করে কিন্তু আইসোমারেজ নামক এনজাইম। তার আগে কিন্তু ফ্রুক্টোজকে কি করে না, ফ্রুক্টোজকে কিন্তু কি করে না, বেসিক্যালি তোমার এনার্জি ফাইট করা হয়। কারণ যখনই কাউকে এনার্জি, আমি শান্ত অবস্থায় বসে আছি, তুমি আমার স্টেট চেঞ্জ করতে পারবে না। বাট আমি যখন উত্তেজিত হয়ে যাব তখন ডিসব্যালেন্স হয়ে যাব। যখন আমি উত্তেজিত হব তখন কিন্তু মোর ফাংশনাল হব, তখন কিন্তু আমি আমার স্টেট চেঞ্জ করতে পারবো। সো দ্যাটস ওয়াই তোমার ওই কাইনেজ নামক এনজাইম তোমার কি করে, প্রথমে এনার্জি ফাইট করে, দিয়ে কিন্তু স্টেট চেঞ্জ করাতে চেষ্টা করে, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কমিটেড স্টেপ। সো আমরা সেটা পরে বায়োকেমিস্ট্রিতে পড়াবো। তো সেটা গ্লাইকোসাইডেজ নামক এই যে এনজাইম, এই এনজাইমটাকে তাহলে আমি ব্লক করছি, এবং যে সমস্ত অ্যাভেলেবল ওষুধগুলো এই এনজাইমকে ব্লক করে, যে সমস্ত অ্যাভেলেবল ওষুধগুলো এই এনজাইমকে ব্লক করে, তাকে আমরা অ্যান্টি গ্লাইকোসাইডেজ বলতে পারি, অথবা এই গ্লাইকোসাইডেজ ইনহিবিটর, অথবা আমরা একে কি বলতে পারি, গ্লাইকোসাইডেজ ইনহিবিটর। তার মানে গ্লাইকোসাইডেজ নামক এনজাইমকে
বাধা দিচ্ছে। ইনহিবিট মানে বাধা দেওয়া। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ভগলিবোস, মোস্ট ইম্পর্ট্যান্ট তার মধ্যে আমরা দু একটা নাম বলতে পারি, দ্যাট ইজ ভগলিবোস। অ্যাকারবোস, অ্যাকারবোস, মোস্ট ইম্পর্ট্যান্ট মিগ্লিটাইট, মোস্ট ইম্পর্ট্যান্ট মিগ্লিটাইট। সো তারপরে এরা অ্যাসোসিয়েটিভ ড্রাগস। আমরা ওরাল ড্রাগস আমরা সাধারণত ডায়াবেটিস কমানোর জন্য আমাদের 3টা স্টেপ রয়েছে। আমাদের ডায়াবেটিস কমানোর জন্য আমাদের বেসিক্যালি 3টা স্টেপ রয়েছে। আমরা ট্রিপল স্টেপ আমরা বেসিক্যালি ফলো করি। ফার্স্ট, যারা সুগার লেভেলটা একটু বেশি, বিশেষ করে ফাস্টিং ব্লাড সুগার যদি আমাদের 130-এর বেশি হয় বা 125-এর বেশি হয় এবং তিনি যদি ওল্ড এজ পার্সন হয়, তাহলে তাকে আমরা বলতে পারি প্রি ডায়াবেটিক পেশেন্ট। তাদেরকে আমরা অথবা রেনাল থ্রেশহোল্ড, গ্লুকোজ থ্রেশহোল্ড ভ্যালু যদি বাড়ে তাহলে তাকে আমরা বলি প্রি ডায়াবেটিক পেশেন্ট। এবং প্রি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি তার অ্যাসোসিয়েটিভ কোনো রকমভাবে আদার কোমরবিডিটিস রয়েছে কিনা। যদি কোমরবিডিটিস থাকে তাহলে আমরা প্রথম থেকেই ওষুধ প্রয়োগ করব, বিশেষ করে ওরাল। আর যদি কোনো হেলদি স্বাস্থ্য, তেমন খুব একটা কোমরবিডিটিস নেই, তাহলে তাকে আমরা ফার্স্ট যে স্টেপ আরম্ভ করব, দ্যাট ইজ লাইফস্টাইল। লাইফস্টাইল মডিফিকেশন। তো তাকে আমরা বেসিক্যালি শারীরিক কায়িক পরিশ্রম, বিশেষ করে এরোবিক এক্সারসাইজ। সেকেন্ড হচ্ছে সাধারণত হাই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, বিশেষ করে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আছে, সুগার কন্টেন্ট বেশি আছে, সেই সমস্ত খাদ্য কম খাওয়ানো। এবং যাদের বেসিক্যালি তাদের সঙ্গে ফ্যাট কন্টেন্টও কম করা, কারণ আমরা দেখেছি সুগার পেশেন্টদের কিন্তু ফ্যাট বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাইগ্লিসারাইড কিন্তু বাড়ার একটা চান্স বেশি থাকে। সো তার ফলে বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার এবং খারাপ কোলেস্টেরল বাড়ার চান্স বেশি থাকে। তো এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, কারণ ইনসুলিন কম থাকলে ফ্যাট টিস্যুগুলো বেশি করে ব্রেকডাউন হয় এবং সেখানে ফ্যাট যেমন বেশি করে বাড়ে, কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড যেমন বেশি করে বাড়ে, পাশাপাশি আরেকটা বড় সমস্যা হয়ে থাকে যার নাম হচ্ছে DKA, ডি ফর ডায়াবেটিক, কে ফর কিটো, এ ফর অ্যাসিডিওসিস। এটা একটা মেটাবলিক টাইপ অফ অ্যাসিডিওসিস এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডিওসিস ইজ এ ভেরি ডেঞ্জারাস প্রবলেম। তার ফলে যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস রয়েছে তাদের যদি সাডেনলি তোমার ভমিটিং, পেটে প্রচণ্ড ক্র্যাম্পস এই সমস্ত তৈরি হয়, তাহলে আমরা ডেফিনেটলি তাদের ইউরিনটা আমরা ডিপস্টিক মেথডে আমরা চেক করতে পারি যে সেখানে এই কিটো অ্যাসিডিওসিসের বা কিটোন বডির প্রেজেন্স রয়েছে কিনা। সো ডায়াবেটিক কিটো অ্যাসিডিওসিসের ফলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। তার ফলে খুব দ্রুত যদি আমরা রিভার্স করি তাহলে ঠিক আছে। তাই ডায়াবেটিক কিটো অ্যাসিডিওসিস সাধারণত আমাদের ডায়াবেটিসে কিন্তু প্রধানত আমাদের দুটো কিন্তু যেটা কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যু ডেকে আনে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডিওসিস, আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক কোমা, আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক। তার মানে ব্লাড সুগার প্রচন্ড ফল করে গেছে, দিয়ে কিন্তু কোমা স্টেজে চলে গেছে। তো হাইপোগ্লাইসেমিক কোমা। এছাড়া ব্লাড সুগার বাড়লেও সমস্যা, হাইপার গ্লাইসেমিক কোমা আছে, সেখানে অসমোলারিটি চেঞ্জ হয়, বিভিন্ন রকম চেঞ্জ হয়, সেগুলো আমরা ডিটেলসে যাবো না কোনো সময়। বা ডায়াবেটিস যখন আমরা বেসিক্যালি ফার্মাকোলজি সেকশনে আরও আলোচনা করব তখন আমরা ডায়াবেটিস সম্পর্কে ডিটেলসে পাবো। বা ডিকিএ, ডায়াবেটিক কিটো অ্যাসিডিওসিস এবং হাইপোগ্লাইসেমিক কোমা, দিজ আর ভেরি টু লাইফ কিলিং ইভেন্টস ইন ডায়াবেটিক পেশেন্ট।
তাহলে ফার্স্ট আমরা যাদের মোটামুটি প্রি ডায়াবেটিক, যারা মোটামুটি প্রি ডায়াবেটিক তাদের লাইফস্টাইল চেঞ্জ, এবং অবশ্যই কিন্তু শুধু ফিজিক্যাল নয়, ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, চারটা লাইফকে চেঞ্জ করতে হবে বা চারটা হেলথকে ইমপ্রুভ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ, ওয়াকিং, ঘাম ঝরিয়ে ওয়াকিং, দিনের যে কোনো সময় ওয়াকিং করা যায়। কারণ একটু রোদে হাঁটলে ক্ষতি নেই, তার কারণ হচ্ছে রোদ কিন্তু আমাদের ভিটামিন ডি সিনথেসিসে সাহায্য করে। আবার ডায়াবেটিস কিন্তু বেসিক্যালি আমাদের সাধারণত কিডনিকে ড্যামেজ করে। কিডনি কিন্তু আমাদের ভিটামিন ডিকে অ্যাক্টিভ ভিটামিন ডিতে কনভার্ট করতে সাহায্য করে। সো দ্যাটস ওয়াই কিন্তু ভিটামিন ডি যদি স্টোর না থাকে তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডির অভাব ঘটবে। তো তারপরে রোদে আমরা হাঁটতে পারি, কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। বাট যাদের এই করে আমরা নর্মালি 3 মাস দেখি, এই করে আমরা 3 মাস দেখি, কারণ প্রত্যেক 3 মাস আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ 3 থেকে 6 মাসের মধ্যে আমরা কিন্তু HbA1c-টা আমরা তার চেঞ্জ আমরা লক্ষ্য করি। HbA1c হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এবং এটা কিন্তু আমাদের বলে দেয়, HbA1c আমাদের বলে দেয় সাধারণত 5-এর নিচে থাকলে যে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস, মানে বিগত 3 মাসের ডায়াবেটিস কন্ট্রোল কেমন তার একটা পরিষ্কার চিত্র আমাদের HbA1c দেখায়। এবং এই HbA1c বেসিক্যালি আমাদের কিন্তু প্রত্যেক 3 মাস বা 3 থেকে 4 মাস বা 5 মাসে আমরা কিন্তু চিত্রটা পাই। সো তার ফলে আমি আজকে ডায়াবেটিসের কন্ট্রোল মেজারমেন্ট নিলাম, আমি 1 সপ্তাহ পর আবার টেস্ট করে দেখে আমার লাভ নেই। তার থেকে বরঞ্চ আমার 3 মাস থেকে 4 মাস আমরা একটা উইন্ডো পিরিয়ড দিই এবং তারপরে আমরা চেক করি, এবং আমরা কিন্তু ডায়াবেটিস কতটা ভালো কন্ট্রোল করা হচ্ছে তার জন্য আমরা HbA1c দেখি। এবং এই HbA1c হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এর সম্পর্কে আমরা স্পেশাল অন্য একদিন ক্লাস নেব। এবং এই HbA1c যদি 5-এর নিচে থাকে দ্যাট ইজ ভেরি গুড কন্ট্রোল, 5 থেকে 6 যদি থাকে দ্যাট ইজ মডারেট কন্ট্রোল, আর গ্রেটার দেন 6.5 যদি থাকে দ্যাট ইজ ভেরি পোর কন্ট্রোল। তো আমরা নর্মালি চেষ্টা করি যাতে যারা প্রচণ্ড ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা 5 থেকে 6.5-এর মধ্যে রাখতে, মডারেট কন্ট্রোল বা 5 কন্ট্রোল হলে খুবই ভালো। তার জন্য আমরা অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশনের পর নেক্সট স্টেপ যেটা চলে যাই সেটা হচ্ছে ওরাল মেডিকেশন বা ওরাল থেরাপি। ওরাল ড্রাগস প্লাস লাইফস্টাইল মেডিকেশন। এবং নম্বর 3 হচ্ছে তারপরে যদি না হয় তাহলে ইনসুলিন। এখন ইনসুলিনের সঙ্গে এক মিনিট, একটু পর নিয়ে নিচ্ছি। তাহলে বেসিক্যালি ইনসুলিনের সঙ্গে সবসময় যে ওরাল ড্রাগস দেওয়া উচিত তা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই জাজ করে দেব, কারণ ইনসুলিন কিন্তু হাইপোগ্লাইসেমিক ইফেক্ট বেশি করে ঘটায়। তার ফলে কিন্তু ইনসুলিনের সঙ্গে যদি ওরাল ড্রাগস আমরা বেসিক্যালি কম্বাইন করি তাহলে হাইপোগ্লাইসেমিক ইফেক্টস কিন্তু হওয়ার চান্স বেশি থাকে। এবং সেকেন্ড হচ্ছে তার সঙ্গে যদি আবার কার্বোহাইড্রেট রেস্ট্রিকশান করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা খাওয়ার পরে পরেই আমরা ইনসুলিন খাওয়ার আগে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি। তো সেক্ষেত্রে যাতে তোমার
হাইপোগ্লাইসেমিক ইফেক্টস না হয়ে থাকে। বাট অবশ্যই যাদের এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, যাদের এন্ড অর্গান ড্যামেজ অথবা যারা প্রচণ্ড স্ট্রেসের মধ্য দিয়ে যায়, কারণ যারা প্রচণ্ড স্ট্রেসের মধ্য দিয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস হরমোন বেশি করে রিলিজ হয়। যে কোনো স্ট্রেসফুল ইভেন্ট, বিশেষ করে সার্জারি লাইক স্ট্রেসফুল ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস হরমোন বেশি করে রিলিজ হয় এবং এই স্ট্রেস হরমোন কিন্তু আমাদের সুগারকে বাড়ায়। শুধু তাই নয়, বিভিন্ন স্ট্রেস কিন্তু আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন ঘটায় এবং সিম্প্যাথেটিক স্টিমুলেশন ঘটিয়ে আমাদের কিন্তু গ্লুকাগনকে রাইজ করে এবং গ্লুকাগনকে রাইজ করলে আমাদের কিন্তু সুগার বাড়ে। সো দ্যাটস ওয়াই যে কোনো সার্জারির ক্ষেত্রে বা যে কোনো আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে যদি সে ডায়াবেটিসে ভুগতে থাকে তাহলে কিন্তু আমরা বেসিক্যালি তাকে কী করি না, ইনসুলিন দিয়ে বেস লাইনে কমিয়ে দিই। আর এন্ড অর্গান ড্যামেজ, বিশেষ করে চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বা যাদের প্রিভিয়াসলি ডায়াবেটিসের যে সাইলেন্ট কিলার, যাদের প্রিভিয়াসলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান হয়েছে, যাদের প্রিভিয়াসলি সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক দেখা যায়, নট হেমোরেজিক স্ট্রোক, সাধারণত ইসকেমিক স্ট্রোক। তো তাদের যারা হয়েছে স্ট্রোক পেশেন্ট, যারা হার্ট অ্যাটাক হয়েছে, যাদের কিন্তু কিডনি ড্যামেজ আছে, ক্রনিক কিডনি ড্যামেজ রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ভেসেল বা অ্যাঞ্জিওপ্যাথি রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু রেটিনোপ্যাথি রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু নিউরোপ্যাথি রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডায়াবেটিস কিন্তু আমরা থাকলে এন্ড অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে। ইনসুলিন ইজ দ্য বেস্ট থেরাপি। অনেক সময় ডায়াবেটিস এবং অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে তোমার নিয়াসিন ডেফিসিয়েন্সি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের এনক্যাফেলোপ্যাথি তৈরি হয়। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে বা একটা এনক্যাফেলোপ্যাথি কনফিউশন স্টেটে থাকে। তো সেক্ষেত্রে আমরা নিয়াসিন সাপ্লিমেন্ট আমরা দিতে পারি অ্যালকোহলিক প্লাস ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা, সো ওরাল ড্রাগসের মধ্যে আমরা দেখলাম এই যে ভগলিবোস, স্যাকারবোস, মিগ্লিটাইড, এরা কিন্তু আর কিছুই নয়, এরা কিন্তু ওই কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে সিম্পল কার্বোহাইড্রেটের যে কমিটেড স্টেপ, সেই কমিটেড স্টেপটাকে বন্ধ করে দিচ্ছে। তার ফলে কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট এখানে তৈরি হচ্ছে না, তার ফলে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, তার ফলে রক্তে মিশছে না, তার ফলে সুগার বাড়ছে না। এবং যখনই এটা রক্তে ট্রান্সপোর্ট হয়ে লিভারে কম যাবে, যখনই এটা রক্তে ট্রান্সপোর্ট হয়ে লিভারে কম যাবে, তখন লিভার তার যে স্টোরড গ্লাইকোজেনকে বেশি করে ব্রেকডাউন করবে শরীরের ঘাটতি মেটানোর জন্য। তার মানে গ্লাইকোজেনেসিস কমছে, গ্লাইকোজেনেসিস কমছে, তার মানে এটা গিয়ে কি করবে, গ্লাইকোজেনে কনভার্ট হবে। গ্লাইকোজেনেসিস কমছে বাট গ্লাইকোজেনোলাইসিস বাড়ছে। দিয়ে গ্লাইকোজেনোলাইসিস তোমার গ্লাইকোলাইসিস বাড়াচ্ছে। গ্লাইকোলাইসিস যখন বাড়াচ্ছে তখন কি হচ্ছে, পরপর করে এখানে স্টোর কমছে, স্টোরেজ কমছে, তার ফলে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, আবার স্টোরেজও কমে যাচ্ছে, তার ফলে কিন্তু সুগার কমছে। কারণ কি, আমাদের নর্মালি তোমার খাবার খেলে আমার কিন্তু অ্যাবজর্পশন হতে হবে, তাহলে ব্রেকডাউন না হলে অ্যাবজর্পশন হয় না। তাহলে ব্রেকডাউন না হলে অ্যাবজর্পশন যদি না হয় তাহলে কিন্তু এরা কিন্তু ব্লাড সুগারকে কমায়। আরেকটা কথা, আমি যখন কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি, এই ইন্টেস্টাইনে যখন আসছে তখন আমাদের এক ধরনের পেপটাইড জাতীয় সাবস্টেন্স কিন্তু অ্যাক্টিভ হয়, এক ধরনের পেপটাইড জাতীয় সাবস্টেন্স অ্যাক্টিভ হয়। সেই পেপটাইড জাতীয় সাবস্টেন্স কি, জিএলপি। জিএলপি কথার অর্থ কি,
গ্লুকাগন লাইক পেপটাইড, গ্লুকাগন লাইক পেপটাইড। মানেটা কি না, এটা এক ধরনের প্রোটিন জাতীয় সাবস্টেন্স বা পেপটাইড জাতীয় সাবস্টেন্স, যেটা কিন্তু গ্লুকাগনের মতো। বাট গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে ব্লাড সুগারকে বাড়ানো, বাট জিএলপির কাজ কিন্তু আলাদা। জিএলপিতে তোমার গ্লুকাগন কথাটা উল্লেখ থাকলেও, জিএলপিতে তোমার গ্লুকাগন কথাটা উল্লেখ থাকলেও এরা কিন্তু এক্স্যাক্টলি মিসনোমার। মিসনোমার কথার অর্থ কি না, যারা কিন্তু নামটা তার সঙ্গে ঠিক প্রযোজ্য নয়। যেমন পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন, তার মানে তার চোখ কানা, বাট তার নাম দেওয়া হয়েছে পদ্মের মতো লোচন মানে চোখ। সো দ্যাট ইজ অলসো মিসনোমার। তো মিসনোমার যখন হচ্ছে, সো মিসনোমার যখন হচ্ছে তার মানে এক্স্যাক্টলি এই গ্লুকাগন লাইক পেপটাইড, এই জিএলপি এক্স্যাক্টলি কি করে না, এরা কিন্তু এই প্যানক্রিয়াসকে কিন্তু স্টিমুলেট করে। প্যানক্রিয়াসের কাকে স্টিমুলেট করবে না, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলকে স্টিমুলেট করে। সো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, দ্যাট ইজ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসকে যদি আমরা কাটি, চারদিকে এনজাইম প্রডিউসিং সেল, দ্যাট ইজ কোলার প্যানক্রিয়াটিক অ্যাসিনাই সেল, এবং এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাই সেলের মাঝখানে ছোট ছোট গ্রুপ অফ সেল থাকে জাস্ট দ্বীপপুঞ্জের মতো, দ্যাটস ওয়াই একে আইলেটস বলা হয়। সায়েন্টিস্ট ল্যাঙ্গারহ্যান্স সেটা তৈরি মানে ফার্স্ট ডেসক্রাইব করেছিল, দ্যাটস ওয়াই আইলেটস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বেসিক্যালি, আমি যখন দরজা বন্ধ করে রেখেছি, কিছু কাজ করছি, ডিস্টার্ব করবে না। এবারে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বেসিক্যালি তোমার কি করে না, এখানে চার ধরনের সেল আছে। একটা হচ্ছে আলফা সেল, যেটা কিন্তু গ্লুকাগন রিলিজ করছে। একটা হচ্ছে বিটা সেল, যেটা হচ্ছে ইনসুলিন রিলিজ করছে। একটা হচ্ছে ডেল্টা সেল, যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিলিজ করছে। সোমাটোস্ট্যাটিন। আর একটা হচ্ছে পিপি সেল, যেটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড রিলিজ করছে। তো তার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বেসিক্যালি তোমার আলফা সেল গ্লুকাগন রিলিজ করে। গ্লুকাগন কি করে, রক্তে ব্লাড সুগারকে বাড়ায়। আর ইনসুলিন কি করে, বিটা সেল থেকে রক্তে ব্লাড সুগারকে কমায়। তো এক্স্যাক্টলি এটা মিসনোমার কেন, কারণ জিএলপিতে গ্লুকাগন থাকা সত্ত্বেও এরা কিন্তু মানে গ্লুকাগন নাম থাকা সত্ত্বেও বাট এরা কিন্তু এক্স্যাক্টলি ইনসুলিনের লেভেলকে বাড়াচ্ছে। তার মানে আমি যখন কার্বোহাইড্রেট রিচ খাবার খাচ্ছি, তখন আমার কাছে প্যানক্রিয়াসের কাছে একটা সিগন্যাল যাচ্ছে যে আমার কিন্তু এবারে ইনসুলিন রিলিজ করতে হবে, কারণ এই কার্বোহাইড্রেটকে কিন্তু বার্ন আউট করে ফেলতে হবে, এনার্জি তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে এরা কিন্তু ইনসুলিন রিলিজ করে। তাহলে এরা কিন্তু কি কাজ করে, ইনসুলিন রিলিজ করে। সিক্রেটোগস, মানে ইনসুলিনকে সিক্রেট করে, ইনসুলিন সিক্রেটার। বাট প্রত্যেকটা আমাদের বডিতে প্রত্যেকটা সিক্রেশনকে না কিছু রেগুলেটরি ফ্যাক্টর রয়েছে। আমাদের বডিতে প্রত্যেকটা সিক্রেশন ফ্যানের মতো, আমাদের বডিতে প্রত্যেকটা সিক্রেশন লাইক ফ্যানের মতো। ফ্যান শুধু চালিয়ে দিলে হবে না, ফ্যানকে কন্ট্রোল করার জন্য রেগুলেটর থাকা দরকার। তো এই গ্লুকাগন লাইক পেপটাইড ফ্যানের মতো,
যখনই আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি তখন এই ফ্যানটা অন হয়ে গেল, বাট ফ্যানটা যদি প্রচুর জোরে ঘুরে তাহলে ফ্যান ভেঙে পড়ে যেতে পারে, আবার ফ্যানটা যদি কম ঘুরে তাহলে কিন্তু আমরা হাওয়া না পেতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু একে একটা রেগুলেটর রয়েছে, এবং সেই রেগুলেটর কিন্তু বেসিক্যালি কি করে, যখনই বেশি সিক্রেট হচ্ছে তখন একে কমিয়ে দিচ্ছে। সেই রেগুলেটর কিন্তু যখনই বেশি সিক্রেট হচ্ছে তখন কিন্তু এই সিক্রেশনটাকে কি করছে, কমিয়ে দিচ্ছে। ফ্যান যদি জোরে ঘুরে, এবং এটা একটা অটো রেগুলেটর, অটো রেগুলেটর, তাহলে আমার ফ্যান যদি বেশি করে ঘুরে অটোমেটিক রেগুলেটরটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এই অটো রেগুলেটর কিন্তু আমাদের রয়েছে। এই অটো রেগুলেটর বেসিক্যালি কিন্তু ডাইপেপটাইড, পেপটাইডিল পেপটিডেজ, দে আর অল অটো রেগুলেটর। কার জন্য? এই গ্লুকাগন লাইক পেপটাইডের জন্য। তাহলে আমি যখনই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি তখন আমার গ্লুকাগন লাইক পেপটাইড নামক ফ্যানটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে, বাট যদি বেশি ঘুরে যাতে না যায় তার জন্য কিন্তু এই অটো রেগুলেটর একে কিন্তু কন্টিনিউয়াসলি সুইচটাকে ডাউন করছে। আমি খাবার বেশি করে খেলাম, হুট করে ফ্যান ঘুরতে শুরু করলো, বাট অটো রেগুলেটর কিন্তু সুইচ ডাউন করছে। এবং এই অটো রেগুলেটরকে ডাইপেপটাইড পেপটিডেজ। সায়েন্টিস্টরা এই জায়গাটায় আঘাত হানলো। আমি যদি অটো রেগুলেটরটাকে বন্ধ করে দিতে পারি, আমি যদি অটো রেগুলেটরটাকে বন্ধ করে দিতে পারি তাহলে কি হবে না, তাহলে আমার এই গ্লুকাগন লাইক পেপটাইড সাবস্টেন্সটা বাড়তেই থাকবে, ফ্যান বেশি করে বাড়তে থাকবে, বেশি করে কিন্তু ইনসুলিন রিলিজ হবে, বেশি করে ইনসুলিন রিলিজ হলে, বেশি করে ইনসুলিন রিলিজ হলে তোমার কি হবে, ব্লাড সুগার, বেশি করে ইনসুলিন রিলিজ হলে কিন্তু ব্লাড সুগার কমবে, বেশি করে ইনসুলিন রিলিজ হলে কিন্তু ব্লাড সুগার কমবে। এবং এই ব্লাড সুগার কমলে তাহলে যাদের আমরা বেসিক্যালি তোমার ব্লাড সুগারের পেশেন্ট, তাদের কিন্তু এই ফ্যানটাকে জোর করে কমিয়ে রাখা হচ্ছে। এই অটো রেগুলেটরটা ওভার অ্যাক্টিভেট করছে। তাহলে অটো রেগুলেটর যদি ওভার অ্যাক্টিভেট করে তাহলে ফ্যান ঘুরতেই চাইছে না, ফ্যান না করতে চাইলে ইনসুলিন বেশি করে রিলিজ হচ্ছে না, ইনসুলিন বেশি করে রিলিজ না হওয়া পর্যন্ত সুগার বাড়ছে। সায়েন্টিস্টরা কি করলো না, এই যে অটো রেগুলেটরটাকে সে তো ঘুরতে দিচ্ছিল না, তাকে বাধা দেওয়া হচ্ছে, তাকে কি করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। বন্ধ করলে তার কিন্তু একে আর বাধা দেওয়ার ক্ষমতা নেই, ফ্যান কিন্তু অটোমেটিক ঘুরছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ দ্যাট ইজ গ্লিপটিন। দেখা যাচ্ছে তো, মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ, না দেখা যাচ্ছে না, মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ এই অটো রেগুলেটরকে ব্লক করার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ দ্যাট ইজ গ্লিপটিন। এই গ্লিপটিন তাহলে যেখানে লাগানো থাকবে দ্যাট ইজ ডাইপেপটাইডিল পেপটিডেজ ইনহিবিটর। তাহলে এটা কারা, ডাইপেপটাইডিল পেপটিডেজ যেমন কমন এক্সাম্পল যেখানে গ্লিপটিন থাকবে, যেমন সিটাগ্লিপটিন। তাহলে সিটাগ্লিপটিন হচ্ছে কি, ডাইপেপটাইডিল পেপটিডেজকে আমরা কি বলে থাকি, ডাইপেপটাইডিল পেপটিডেজকে আমরা কি বলে থাকি, ডিপিপি, এক্স্যাক্টলি টাইপ 4 ইনহিবিটর।
So DPP-4 inhibitors sitagliptin. ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স্যাক্টলি আমরা যখন কার্বোহাইড্রেট রিচ খাবার খাচ্ছি তখন ফ্যান ঘুরতে শুরু করেছে। ফ্যানটাকে গ্লুকাগন লাইক পেপটাইড, বাট এই ফ্যানকে রেগুলেট করে কমিয়ে দিচ্ছে, স্লো ডাউন করছে কে ডাইপেপটাইডিল পেপটিডেজ। সায়েন্টিস্টরা কি করলো, এই ডাইপেপটাইডিল পেপটিডেজ নামক অটো রেগুলেটর যে স্লো ডাউন করছে তাকে কিন্তু ইনহিবিট করে দিল। তাহলে কি ফ্যানটা এখন ঘুরতে সমস্যা নেই, আর ফ্যান যত ঘুরবে তত বাতাসের মতো ইনসুলিন আমাদের বডিতে রিলিজ হবে, রক্তে রিলিজ হবে। যত ইনসুলিন রিলিজ হবে তত কিন্তু গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস এগুলো বেশি করে বাড়বে, সরি গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস এগুলো বেশি করে বাড়বে। এগুলো বেশি করে বাড়বে এবং ফ্যাট ব্রেকডাউন কমবে, লাইপোলাইসিস কমবে। তাহলে ইনসুলিন বাড়লে গ্লাইকোলাইসিস বাড়ে। ইনসুলিন বাড়লে কি কি বাড়ে? ইনসুলিন বাড়লে গ্লাইকোলাইসিস বাড়বে। আর কাকে বাড়বে? গ্লাইকোজেনেসিস বাড়বে, গ্লাইকোজেনেসিস বাড়বে। আর কে বাড়বে, কে কমবে? লাইপোলাইসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা অনেক সময় ইনসুলিন দিয়ে থাকি, বিকজ ইনসুলিন কিন্তু অতিরিক্ত ফ্যাটকে আর ব্রেকডাউন করতে দেয় না, তার ফলে কিন্তু কিটোন বডিজ কিন্তু বেশি করে তৈরি হয় না। সায়েন্টিস্টরা রিসার্চ করে আরেকটি ড্রাগ খুঁজে পেল। দেখলো যে এই যে অটো রেগুলেটর, এই অটো রেগুলেটর না অটো অ্যান্টি রেগুলেটর করতে পারে। তার মানে কি, এরা ফ্যানকে কমাচ্ছে, বাট একই সঙ্গে সায়েন্টিস্টরা আর একটা রেগুলেটর কিন্তু খুঁজে পেল। এটা অটো অ্যান্টি রেগুলেটর, তার মানে কি করছে, ফ্যানকে কমাচ্ছে। বাট এই ফ্যানকে চালানোর জন্য আর একটা রেগুলেটর খুঁজে পেল এবং সেই রেগুলেটরকে আমরা বলতে পারি জিএলপি অ্যাগনিস্ট। তার মানে যে রেগুলেটর বা যে ফ্যাক্টর জিএলপি কে উৎসাহিত করে, অ্যাগনিজম মানে উৎসাহিত করা বা প্রশ্রয় দেওয়া, তাকে আমরা বলি জিএলপি অ্যাগনিস্ট। সায়েন্টিস্টরা বললো আমরা যদি এই রেগুলেটরটাকে বাড়িয়ে দিই, এটাকে যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, ফ্যানটা ভালো মতন করে ঘুরবে। তার মানে উৎসাহ বেশি করে দিচ্ছি, অনুৎসাহ কম করছি। তোমাকে আমি পড়াশোনায় বেশি করে উৎসাহিত করছি, তোমাকে আমি কম করে নিরাশ করছি, তাহলে তুমি বেশি করে পড়াশোনা করবে। তোমাকে আমি পড়াশোনায় বেশি করে নিরাশ করছি আর কম করে উৎসাহিত করছি, তাহলে তুমি কম করে পড়াশোনা করবে। তাহলে পড়াশোনা উৎসাহিত বেশি করে করছি, নিরাশ কম করে করছি, বেশি করে পড়াশোনা করবে, পড়াশোনা করছে। উৎসাহিত বেশি করে করছি, কম করে নিরাশ করছি, তাহলে কি হচ্ছে, বেশি করে পড়াশোনা করবে। তাহলে বেসিক্যালি এই যে জিএলপি অ্যাগনিস্ট, এই জিএলপি অ্যাগনিস্ট কিন্তু আমাদের একটা গুড অ্যান্টিবায়োটিক ড্রাগ হতে পারে এবং এর নাম হচ্ছে লিরাগ্লুটাইড। লিরাগ্লুটাইড কিন্তু আমাদের প্যানক্রিয়াটাইটিস তৈরি করে। So that's why it is the contraindication and side effect. তাহলে যাদের অটোমেটিক প্যানক্রিয়াটাইটিস আছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, তাদের ক্ষেত্রে লিরাগ্লুটাইড শুড বি অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আর লিরাগ্লুটাইড আমরা যদি সেবন করি তাহলে অবভিয়াসলি পেশেন্টের আমরা মাঝে মধ্যে আমরা লাইপেজ টেস্ট করে দেখতে পারি এবং আমরা প্যানক্রিয়াসের আমরা কিছু পার্টিকুলার ইমেজিং স্টাডি করে আমরা দেখতে পারি যে প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স বাড়ছে। ক্লিয়ার?
আমরা নেক্সট গ্রুপ অফ ব্লাড আমরা যাব। সাপোজ এই হচ্ছে আমাদের বিউটিফুল কিডনি। কিডনির মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার তোমার নেফ্রন রয়েছে। আমি পুরোটা আঁকছি না, আমি শুধু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসটা আঁকছি। এক্স্যাক্টলি এই কিডনির কাজ কি না, আমাদের বডির হোমোস্ট্যাটিক ব্যালেন্স মেনটেন করা। তার মানে আমাদের বডিতে বিভিন্ন সাবস্টেন্স রয়েছে এবং এই সাবস্টেন্সগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকা দরকার। এই সাবস্টেন্সগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকা দরকার। সেই সাবস্টেন্সগুলো যদি তার পরিমাণে অতিরিক্ত হয়ে যায়, ধরো একটা চা তৈরি করছি, তোমাকে চা দিয়েছি, চাতে যদি অতিরিক্ত জল দিয়ে দিই খেতে পারবে? পারবে না। চাতে যদি অতিরিক্ত চা পাতা দিয়ে দিই খেতে পারবে? খেতে পারবে না। আবার চাতে যদি অতিরিক্ত চিনি দিয়ে দিই তাহলে সেটাও কিন্তু খেতে পারবে না। আবার চাতে যদি কম জল দিই তাহলে সেটাও খেতে পারবে না। চাতে যদি কম চা পাতা দিই তাহলে সেটাও খেতে পারবে না। আর চাতে যদি কম চিনি দিই সেটাও খেতে পারবে না। আবার চাতে যদি লবণ ঢেলে দিই সেটাও খেতে পারবে না। আবার চাতে যদি লঙ্কা দিয়ে দিই তাহলে সেটাও খেতে পারবে না। তাহলে কি হলো, চাতে নর্মালি তোমার জল থাকা দরকার, নর্মালি লিপ বা টি পাউডার থাকা দরকার, নর্মালি কিন্তু টি, আর নর্মালি কিন্তু সুগার এবং মিল্ক। These are all normal components of tea making. বাট এদের মধ্যে আমি যদি কোনো একটা বেশি করে দিই তাহলে খেতে পারবে না, বা কোনো একটা কম করে দিই তাহলেও কিন্তু খেতে পারবে না। তার মানে এই যে চারটা কম্পোনেন্ট, এই চারটা কম্পোনেন্ট কিন্তু একটা ভালো চার মধ্যে সম অনুপাতে বা প্রপার অনুপাতে বা প্রপার লেভেলে যদি থাকে তবেই আমি বলবো চাটা ভালো হয়েছে। বাট চায়ের মধ্যে যদি আমি চিলি দিয়ে লঙ্কা বা সল্ট দিয়ে তাহলে সেগুলো কিন্তু থাকা দরকার নয়। বহিরাগত সাবস্টেন্স, বিষাক্ত সাবস্টেন্স, বিষাক্তকারী সাবস্টেন্স, তাহলে সেগুলোকে বার করে দিতে হবে। কিডনি এক্স্যাক্টলি এই তিনটে কাজ করে। এক নম্বর হচ্ছে ভালো সাবস্টেন্স যদি বেড়ে যায়, এগুলো ভালো সাবস্টেন্স থাকা দরকার, যেটা থাকা দরকার সেটা যদি বেড়ে যায়, যেটা থাকা দরকার সেটা যদি বেড়ে যায় তাহলে এটাকে কি করবে, আউট করে দিবে। যেটা থাকা দরকার সেটা যদি কমে যায় তাহলে কি করবে, ইন করে দিবে। আর যেগুলো বিষাক্ত সাবস্টেন্স থাকা দরকার নেই সেগুলোকেও আউট করবে। কিডনি বেসিক্যালি বের করা ঢোকানোর খেলা, ঢোকানো বের করার খেলা। সাপোজ ধরো আমার বডিতে একটা নির্দিষ্ট লেভেল জল থাকা দরকার, আমি যদি এখন বেশি করে জল দিয়ে দিই তাহলে আমার বডির যে অন্যান্য লবণগুলো ওগুলো ফল করে যাবে, বডির কাজকর্ম বন্ধ হয়ে যাবে, হাইপার ভলিউমিক স্টেট চলে যাবে এবং হাইপো অসমোটিক স্টেট বা হাইপোটোনিক স্টেট চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিষাক্ত হয়ে যাবে অতিরিক্ত জল, সেই জলটাই কিন্তু কিডনি বাইরে বের করে দেবে, অতিরিক্ত হয়ে গেলে বের করে দেওয়া। আবার বডিতে যদি সোডিয়াম কমে যায় তাহলে কি হবে না, সোডিয়াম যদি কমে যায় তাহলে তাকে কি করবে, ইন করবে। তার মানে যেটাই বা ইউরিনের মাধ্যমে বেরাচ্ছে তো কিছু সোডিয়াম আছে, সেই সোডিয়ামকে পুনরায় ইন করবে, পুনঃশোষিত করবে। তাহলে আগে বের করে দেওয়াকে বলা হয় সিক্রেশন, আর ইন করাকে বলা হয় পুনঃশোষণ করা।
একটা হচ্ছে সিক্রেশন, একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। তাহলে ফিল্টারেশন মানে ফিল্টার করা, ছাঁকা, প্লাস সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন, এইটাই হচ্ছে কিডনির প্রধান কাজ। এইখানে তোমার গ্লোমেরুলাস আসছে, এই গ্লোমেরুলাসে রক্ত আসছে, রক্ত দিয়ে ছেঁকে যাচ্ছে, এই ইউরিন তৈরি হচ্ছে। ইউরিনে যদি কোনো সাবস্টেন্স অতিরিক্ত বেশি করে চলে যায় তাহলে তাকে রিঅ্যাবজর্পশন করছে, আর যদি না যায় তাহলে পুনরায় রক্ত থেকে তাকে কি করছে, সিক্রেশন করছে। তাহলে ফিল্টারেশন, রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন দিয়ে কিন্তু আলটিমেট ইউরিন তৈরি করছে। তাহলে অবভিয়াসলি আমাদের বডিতে বা রক্তে যদি সুগারের পরিমাণ বেড়ে যায়, আমাদের বডিতে বা রক্তে যদি সুগারের পরিমাণ বেড়ে যায় তাহলে সেই সুগারগুলো রক্তের মাধ্যমে এখানে ফিল্টার হবে, সেই সুগারগুলো রক্তের মাধ্যমে এখানে কি হবে, ফিল্টার হবে। বাট এই সুগার আমাদের বডির কিন্তু একটা ভাইটাল সাবস্টেন্স। বডি কিন্তু সবসময় সুগারকে প্রধান এনার্জি প্রডিউসিং সাবস্টেন্স বলে মানে, কারণ কিডনি তো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ড্যামেজ হয়েছেই, সুগার আসবেই, প্রোটিন অল্প আসবেই। সুগার অন্যতম ভাইটাল সাবস্টেন্স, প্রোটিন অন্যতম ভাইটাল সাবস্টেন্স। একটা নর্মাল অবস্থায় আমরা সুগার পাই না, সামান্যতম ছাড়া। বাট এই সুগারকে কি করবে না, স্পেশাল দরজা আছে, এই দরজার মাধ্যমে এই সুগারটাকে পুনরায় পুনঃশোষিত করে কোথায় পাঠিয়ে দিবে, ব্লাডে পাঠিয়ে দিবে। তাহলে কিডনিতে যদি বা ফিল্টার হয়ে যায় সুগার, কিডনির নেফ্রন টিউবুল চেষ্টা করবে ওই সুগারের ম্যাক্সিমামটা আবার ব্লাডে ফেরত পাঠিয়ে দিতে। যে ভুল করে তোকে এখানে নিয়ে চলে আসা হয়েছে, না না তুমি চলে যাও, আবার ব্যাক করা হবে। তাহলে আমি চাইছি যে ব্লাডের সুগারের পরিমাণ কমাতে, যদিও বা এপাশ দিয়ে বেরিয়ে যেত, বাট এ আবার গন্ডগোল করছে। এ কি করছে, তার পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে সে কি করছে, পুনরায় তাকে ব্যাক করিয়ে ব্লাডে পাঠিয়ে দিচ্ছে। তাহলে যেই কেসেই হলো, সুগার তো বাড়তেই থাকলো। সায়েন্টিস্টরা এই জায়গায় আঘাত, এই চ্যানেলটাকে কি করলো, বন্ধ করে দিল। যখনই বন্ধ করে দিল তাহলে কিডনি চাইলেও একে আর ব্যাক করাতে পারছে না। তাহলে সেই সুগারগুলো কিন্তু কোথায় বেরিয়ে যাচ্ছে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই সুগারগুলো কোথায় বেরিয়ে যাচ্ছে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এই যে চ্যানেল, এই চ্যানেলটা একটা প্রোটিন দিয়ে তৈরি, এবং এই চ্যানেলটা বেসিক্যালি ট্রান্সপোর্ট করছে সুগারকে। কোথা থেকে কোথায়, এই চ্যানেলটা কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট করছে সুগারকে, দ্যাট ইজ সুগার। কোথা থেকে কোথায় না, ইউরিন থেকে ব্লাডে ট্রান্সপোর্ট করছে এই চ্যানেলটা। তাহলে আমি এই ট্রান্সপোর্ট চ্যানেলটাকে আমি কি করলাম, বন্ধ করে দিলাম। যে চ্যানেল ট্রান্সপোর্ট করে তাকে আমরা বলে থাকি ট্রান্সপোর্টার। যে চ্যানেল ট্রান্সপোর্ট করে তাকে আমরা বলে থাকি ট্রান্সপোর্টার। তাহলে আমি ট্রান্সপোর্টারটাকে বন্ধ করে দিলাম, তাকে আমরা বলি ট্রান্সপোর্টার ইনহিবিটর। ট্রান্সপোর্টার ইনহিবিটর, ইনহিবিটর, ইনহিবিট মানে কি, বন্ধ করো। তাহলে আমি সুগারটাকে আমি ট্রান্সপোর্ট হয়ে ব্লাডে আসতে দিচ্ছি না। তাহলে যে প্রোটিন চ্যানেলটা সুগারটাকে ট্রান্সপোর্ট করে ইউরিন থেকে ব্লাডে নিয়ে আসে তাকে আমরা বলে থাকি ট্রান্সপোর্টার, এবং এই ট্রান্সপোর্টারটাকে আমরা কি করছি, বন্ধ করে দিচ্ছি। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য ট্রান্সপোর্টার ইনহিবিটর। বাট এই সুগার এক্স্যাক্টলি কি, গ্লুকোজ। এই সুগার কি অ্যাকচুয়ালি গ্লুকোজ। এবং এই ট্রান্সপোর্টারটা বেসিক্যালি রিঅ্যাবজর্ব, রিঅ্যাবজর্বিং ট্রান্সপোর্টার, রিঅ্যাবজর্বিং
ট্রান্সপোর্টার, মানে রিঅ্যাবজর্ব করছে। তাহলে আমি রিঅ্যাবজর্বিং ট্রান্সপোর্টার ইনহিবিটর জাতীয় ওষুধ ব্যবহার করব। তাকে আরো ভালো ভাষায় বলতে গেলে গ্লুকোজ রিঅ্যাবজর্বিং ট্রান্সপোর্টার ইনহিবিটর। আমরা কি বলছি আরো ভালো ভাষায়? গ্লুকোজ রিঅ্যাবজর্বিং ট্রান্সপোর্টার বাট এখানে সায়েন্টিস্টরা দেখলো যে শুধু গ্লুকোজ নয়, এর সাথে কিন্তু সোডিয়ামও রিঅ্যাবজর্ব হয়। একচুয়ালি সোডিয়াম রিঅ্যাবজর্ব হওয়ার এখানে মেনলি তোমার গ্লুকোজ, সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে, তার সাথে সাথে গ্লুকোজ ঢুকে যাচ্ছে, তার সাথে সাথে গ্লুকোজ ঢুকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনহিবিটার্স। তাই এই ধরনের ওষুধকে আমরা কি বলি? সোডিয়াম গ্লুকোজ ও ট্রান্সপোর্টার ইনহিবিটার্স, যাকে আমরা বলি SGL। অ্যাকচুয়ালি কো ট্রান্সপোর্ট আর কন্ট্রা ট্রান্সপোর্ট কথার অর্থ হচ্ছে, ধরো এই একটা ট্রান্সপোর্ট চ্যানেল, এই ট্রান্সপোর্ট চ্যানেলের একই দিকে যখন একের বেশি সাবস্টেন্স ট্রান্সপোর্ট হবে, ধরো সাবস্টেন্স নাম্বার 1, সাবস্টেন্স নাম্বার 3, সাবস্টেন্স নাম্বার 3, সাবস্টেন্স নাম্বার 2, সাবস্টেন্স নাম্বার 3, তাই এদেরকে বলা হয় কো ট্রান্সপোর্ট। অ্যাকচুয়ালি সোডিয়াম অ্যাকচুয়ালি S1, S2 এবং S3 একই সঙ্গে ট্রান্সপোর্ট হচ্ছে। অনেকগুলো কারণ আছে। দেখা গেল S1 যখন ট্রান্সপোর্ট হচ্ছিল তখন তার দরজাটা এত বেশি খুলে গেছে, এই ট্রান্সপোর্টের দরজাটা, পাল্লাটা এত বেশি খুলে গেছে যে অন্য সব লোয়ার মলিকুলার ওয়েট সাবস্টেন্স বা ছোট সাবস্টেন্সগুলো এর সাথে চলে আসছে, অথবা দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে এবং সেই অ্যাট্রাকশন ফোর্সের ফলে এই S1 সাবস্টেন্সটা S2 এবং S3 কে একই সঙ্গে ঘাড় ধরে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। দোজ আর কল্ড কো ট্রান্সপোর্ট। সাধারণত গ্লিফ্লোজিন গ্রুপের ওষুধগুলো কিন্তু SGLT ড্রাগ। SGLT মানে সোডিয়াম, S, G ফর গ্লুকোজ, GL মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনহিবিটর, SGLTI। গ্লিফ্লোজিন, এই গ্লিফ্লোজিন জাতীয় ওষুধ কিন্তু খুব ভালো। যেমন তোমার এমফাগ্লিফ্লোজিন, তার ফলে দেখো যখন আমি এইটাকে ব্লক করে দিচ্ছি তাহলে সোডিয়ামও কিছুটা বেরিয়ে যাচ্ছে, গ্লুকোজও কিছুটা বেরিয়ে যাচ্ছে ইউরিনের মাধ্যমে। তাহলে আমাদের ব্লাডে কার পরিমাণ কমছে? সোডিয়ামের পরিমাণও কমছে, গ্লুকোজের পরিমাণও কমছে। সোডিয়াম এবং গ্লুকোজ দুজনই কিন্তু ওয়াটার অ্যাট্রাক্ট করে বা অসমোটিক সাবস্টেন্স, এরা জলকে বেশি করে শোষণ করে এবং ধরে রাখে। আর আমরা জানি আমাদের বডিতে যদি ভলিউম ওভারলোড কেস থাকে, বিশেষ করে যদি হার্ট ফেলিওরে কি হয়, একটা ভলিউম ওভারলোড ঘটে। তাহলে আমি যদি এই ওষুধ ব্যবহার করি গ্লিফ্লোজিন জাতীয় আমরা অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যদি ব্যবহার করি, তাহলে কি হবে? ভলিউমটা শ্রিঙ্ক করবে, কারণ
যখন সোডিয়াম এবং গ্লুকোজ তোমার এই ইউরিনের মাধ্যমে বেরাচ্ছে, তার মানে এরাও কিন্তু জলকে বেশি করে বার করছে। তার মানে কি হচ্ছে, ভলিউমটা কিন্তু শ্রিঙ্ক করছে। তাহলে যাদের হার্ট ফেলিওর তাদের এই ভলিউম ওভারলোডটা কিছুটা কমছে, তার ফলে হার্ট ফেলিওর এবং ডায়াবেটিস যদি থাকে তাহলে এই গ্লিফ্লোজিন জাতীয় ওষুধ কিন্তু ভালোভাবে দেওয়া উচিত, ভালো কাজ করে। যে কোনো ভলিউম ওভারলোড স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে, বাট এদের কিছু সাইড ইফেক্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে এরা কিন্তু ডিহাইড্রেশন ঘটায়, জলকে বার করে। ডিহাইড্রেশন ঘটালে আমি যদি প্রচণ্ড গরমে যারা এই ডায়াবেটিক এই ধরনের অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিহাইড্রেশন ইভেন্ট হওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে তাদের ডোজটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা ঘটনা ঘটে, এরা কিন্তু বিশেষ করে তোমার এখানে সুগার, ইউরিনের সুগার বার করে, তাহলে ইউরিন বেশি করে মিষ্টি, যেখানে মিষ্টি হবে সেখানে ব্যাকটেরিয়া সেখানে কিন্তু গ্রো করবে। তাহলে যত বেশি করে গ্রো করবে তত কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স পায়, এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা কিন্তু ব্লাডারে চলে যেতে পারে, সেই ইনফেকশন কিন্তু কিডনি চলে আসতে পারে, তোমার নেফ্রাইটিস হতে পারে, সিস্টাইটিস হতে পারে, এবং ইউরিনারি ট্র্যাক্ট, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট এবং আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এবং ক্রনিক ইনফেকশন থেকে মাইক্রো ইঞ্জুরি হয়ে সেখানটায় স্টেনোসিস, অবস্ট্রাকশন, স্টোন এবং সিস্ট বিভিন্ন রকম ফর্মেশন হতে পারে। সো আজকে আমরা কয়েকটা ওরাল ড্রাগস আমরা পড়লাম। আমরা নেক্সট ক্লাসে পার্ট 3-তে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ওরাল ড্রাগস পড়ব। তার মধ্যে আমরা সালফোনিউরিয়াস, বাইগুয়ানাইডস এবং আরও কিছু নতুন আমরা ড্রাগস পড়ব। তাই যারা এখনো পর্যন্ত ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওনি, তারা 2024 সেশনে প্রপারলি পিসিআই রেকগনাইজড কোর্সে যদি ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করো এই নাম্বারে। আমরা এখানে প্রত্যেকটা টপিকস ফার্মাসির খুব ডিটেলসে পড়াই, বোঝাই, ইংলিশে ছোটো ছোটো করে লিখিয়ে দিই, আবার পুনরায় ইউটিউবে দিয়ে দিই। মনে রাখতে হবে তোমাকে কিন্তু যেখান থেকেই পড়ো না কেন পাস করার পর রেজিস্ট্রেশন পাওয়ার একটা পরীক্ষা দিতে হবে, যার নাম হচ্ছে এক্সিট এক্সাম। এই এক্সিট এক্সাম অনেক কলেজ, অনেক প্রতিষ্ঠান, অনেক মানুষ এখনো পর্যন্ত অ্যাভয়েড করে যাচ্ছে, বলছে না। বাট আমি আমার হাতের ফ্র্যাকচার ডিসলোকেশন হওয়া সত্ত্বেও তোমাদের জন্য পড়াতে এলাম, কারণ আমরা দায়িত্ব সহকারে কিন্তু এক্সিট এক্সামের জন্য ডিটেলসে পড়াই। এক্সিট এক্সামে ক্র্যাক করতে গেলে ডিটেলসে পড়তে হবে, শুধু টিচার পড়ালে হবে না, স্টুডেন্টকেও কিন্তু পড়াশোনা করতে হবে। বাট ইয়েস, তোমাদের জন্য ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে যারা ক্লাসগুলো মিস করে যাচ্ছ বা পরবর্তীকালে রিভাইজ করার জন্য, কনসেপ্টটাকে আরও ডেভেলপ করার জন্য তারা কিন্তু ক্লাসগুলোকে দেখতে পারে। এমসিকিউ কোশ্চেন অলওয়েজ কনসেপচুয়াল কোশ্চেন, এখানে কোনো আন্ডার টেবিল কিচ্ছু করা যাবে না। তাই বারংবার বলছি, যে জায়গায় প্রপারলি পড়াশোনা হয় না, যেখানে ওই তোমার নামে পড়াশোনা হয়, হয়তো বছরে একবার দুবার ক্লাস, কোনো পড়ানোর কেউ সঠিক লোক নেই। আমাদের কাছে এরকম অনেক স্টুডেন্ট এসছে, বিভিন্ন কলেজ থেকে, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন কলেজ থেকে অনেকেই আমাদের কাছে দ্বারস্থ হয়েছে পড়াশোনা, এক্সট্রা করে পড়াশোনা করার জন্য, কারণ তাদের কলেজে নাকি ঠিক মতন পড়াশোনা হচ্ছে না। তারা জানতো না যে এক্সিট এক্সাম হবে, তারপরে ঢুকে গেছে, এখন ক্লাস ঠিক মতন হয় না, ওই হয়তো নামকা ওয়াস্তে মাসে একবার, মাসে দুবার বিভিন্ন রকম ফিজের কাটাকুটি করিয়ে তাকে ভর্তি নিয়ে না হলো। বাট তুমি কম টাকায় ভর্তি হয়ে বা বেশি টাকায় ভর্তি হয়ে তখনই তোমার ভ্যালু থাকবে যদি তুমি এক্সিট এক্সামে সাকসেসফুল পাও, তুমি যদি পড়াশোনা করো। তাহলে পড়াশোনা করার জন্য প্রপার প্ল্যাটফর্ম চাই, প্রপার কনসেপ্ট ডেভেলপিং চাই, প্রপার কন্টিনিউটি চাই, প্রপার স্ট্র্যাটেজি চাই। তো সেক্ষেত্রে আর দেরি না করে যারা এখনও ভাবছো সঠিক জায়গায় ভর্তি হবে সঠিকভাবে, তারা দ্রুত
এই নাম্বারে যোগাযোগ করো 6291086211 নাম্বারে, ডিপ্লোমা ইন ফার্মাসি। আমরা এখানে শুধু ফার্মাসি নয়, তোমাকে ফার্মাসির পাশাপাশি আরও প্রচুর সুবিধা দিব যেগুলো কিন্তু আমাদের কম্পিউটাররা দিতে পারে না। তো সবাই পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট, এবং সবাইকে গুড নাইট। সবাই স্বাস্থ্যের খেয়াল রাখো, কারণ আমার মতো হলে তোমার কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ, চলো, গুড নাইট।